নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু, সেটা হচ্ছে কি ভারতে অন্যত্র সমাজ এবং শিক্ষা সংস্কার। এর আগের দিন তোমাদের আমি ভারতবর্ষে বাংলায় শিক্ষা এবং সমাজের সংস্কার দুটোই আলোচনা করে দিয়েছি। কে কে এক্ষেত্রে ভূমিকা পালন করেছিল এগুলো আমার আলোচনা হয়ে গেছে। যারা দেখোনি তারা আমার চ্যানেলে সার্চ করে নিও, পেয়ে যাবে। আজকে আলোচনা করব ভারতের অন্যত্র, মানে পশ্চিম ভারতে এবং দক্ষিণ ভারতে এই দুটো জায়গাতে কিভাবে সমাজ এবং শিক্ষার ক্ষেত্রে সংস্কার আন্দোলন হয়েছিল। সোসাইটি এবং সোশ্যাল এবং এডুকেশনাল রিফরমেশন কিভাবে হয়েছিল সেইটাই কিন্তু আজকে ডিসকাস করব ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। ক্লাস 8-এর 5th চ্যাপ্টারের টপিক। আচ্ছা, 1840-এর দশক, 1840 এইরকম সময় মহারাষ্ট্র মানে বোঝায় কোন দিকটা? পশ্চিম ভারত। মহারাষ্ট্র বা পশ্চিম ভারতে মানে বিভিন্ন জায়গাতে সমাজে এবং শিক্ষার ক্ষেত্রে কিন্তু সংস্কার আন্দোলন হয়েছিল। মানে এখানকার মানুষেরাও কিন্তু সমাজের উন্নতির জন্য এবং নারী শিক্ষা তথা শিক্ষার প্রসারের জন্য, মানে এডুকেশনাল প্রমোশনের জন্য এবং সোসাইটির ইমপ্রুভমেন্টের জন্য তারা কিন্তু বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছিল, ইনিশিয়েটিভ নিয়েছিল। কোথায়? মহারাষ্ট্রে। এক্ষেত্রে প্রথমেই যাদের নাম করতে হয় বা উল্লেখযোগ্য ছিলেন তারা হলেন কে? তারা হলেন জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে। নামটা শুনেই মনে হচ্ছে যে এরা দুজনে কিন্তু স্বামী স্ত্রী, দম্পতি, একে অপরে ওরা দম্পতি। এই জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে এরা নারী শিক্ষা প্রসারের জন্য, মানে ওমেন এডুকেশনকে প্রমোট করার জন্য এবং সমাজে নিচু তলার মানুষ যথা দলিত শ্রেণী যাদেরকে বলে, মানে সোসাইটির লোয়ার কাস্ট যারা থাকে তাদের শিক্ষা প্রসারের জন্য, তাদেরও এডুকেশনাল প্রমোশনের জন্য এনারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বা ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন। এনারা সমাজে ব্রাহ্মণদের, তখনকার সমাজে তো ব্রাহ্মণরা প্রচন্ড অত্যাচার করতো, টর্চার করতো নিচু শ্রেণীর মানুষদের, যারা সোসাইটির লোয়ার কাস্ট থাকতো। সেই অত্যাচারের বিরুদ্ধে এই নিচু তলার মানুষদের সামাজিক মর্যাদা, সোশ্যাল রেপুটেশন এইটা প্রতিষ্ঠা করার তার জন্য লড়াই করেছিল। মানে সোশ্যাল রেপুটেশনকে এস্টাবলিশ করা কাদের জন্য? সোসাইটির লোয়ার কাস্ট যারা বা সমাজে নিচু শ্রেণী মানুষদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য এরা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল, লড়াই করেছিল। এক্ষেত্রে তারা নারী শিক্ষা প্রসারের জন্য 1851 বা 1851 সেই রকম সময় পুনেতে একটি বিদ্যালয় মেয়েদের জন্য তৈরি করেন, একটা স্কুল তৈরি করে দিয়েছিলেন। এছাড়া জ্যোতিরাও ফুলে ওনার একটি বিখ্যাত প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন, তার নাম হচ্ছে সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ এই প্রতিষ্ঠান বা এই অর্গানাইজেশন কি করত? এই অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান সমাজে যারা নিচু তলার মানুষ তাদের জন্য লড়াই করত, তাদেরকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করত। এটা জ্যোতিরাও ফুলে তৈরি করেছিলেন। এটা হচ্ছে মহারাষ্ট্রের শিক্ষা সংস্কারের ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার মহারাষ্ট্রের সমাজের ক্ষেত্রেও কিন্তু সংস্কার হয়েছিল, সোসাইটিরও কিন্তু রিফরমেশন হয়েছিল। কি সেটা? বিধবা বিবাহ প্রচার ক্ষেত্রে এক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছিল। উইডো ম্যারেজ, যেটা বাংলাতেও বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরে বাংলাতে উন্নতি হয়েছিল বা সংস্কার আন্দোলন হয়েছিল, ঠিক সেরকম মহারাষ্ট্রতেও কিন্তু বিধবাদের বিয়ের জন্য, বিবাহের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। উইডো ম্যারেজের জন্য বিভিন্ন মুভমেন্ট হয়েছিল বা আন্দোলন হয়েছিল। এক্ষেত্রে মানে সমাজে যারা ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, ইংলিশ লিটারেচারে এডুকেটেড মিডল ক্লাস যারা ছিল মহারাষ্ট্রে, তারাই কিন্তু বেশি উদ্যোগ নিয়েছিল, মধ্যবিত্ত শ্রেণীরাই বেশি উদ্যোগ নিয়েছিল। তো এক্ষেত্রেও কিন্তু জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, মানে বিধবা বিবাহের প্রচারেও কিন্তু তারা পদক্ষেপ নিয়েছিলেন। এছাড়াও 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে এই বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে, তিনি অ্যাসেম্বলি তৈরি করেন বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। আর পরবর্তীকালে আরো দুজন ব্যক্তি যারা বিধবা বিবাহের প্রচারে কাজ করেছিলেন মহারাষ্ট্রে, তারা হলেন আত্মারাম পাণ্ডুরং
এবং মহাদেব গোবিন্দ রানাডে, আত্মারাম পাণ্ডুরং এবং মহাদেব গোবিন্দ রানাডে এদের নেতৃত্বে এরা একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেই প্রতিষ্ঠানের নাম কি? প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ বলে একটি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন তৈরি করেন। তাদের কাজ কি ছিল? তারা বিভিন্ন জায়গাতে বিধবা বিবাহের জন্য প্রচারের জন্য আন্দোলন করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিয়েছিলেন। এই প্রার্থনা সমাজে মানে বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে তারা কিন্তু বিধবা বিবাহের জন্য প্রচার করেছিল, মানে পশ্চিম ভারতেই প্রধানত এরা করেছিল। এই ছিল মহারাষ্ট্রে শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে এই সমস্ত উল্লেখযোগ্য সমাজ সংস্কারকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বা সোশ্যাল রিফর্মাররা। এরপরে আমি বলবো দক্ষিণ ভারতের কথা। দক্ষিণ ভারত তথা মাদ্রাজ, সেখানেও কিন্তু সমাজে সংস্কার হয়েছিল, সোসাইটি রিফরমেশন হয়েছিল, সেখানেও কিন্তু বিধবা বিবাহের জন্য আন্দোলন করে উঠেছিল। সেটা কার নেতৃত্বে হয়েছিল? তিনি আর কেউ নন, তিনি হলেন বীরেশলিঙ্গম পান্তুলু। বীরেশলিঙ্গম পান্তুলু বা ওনাকে আরেকটা নামেও আমরা জানি, তিনি হলেন কান্দুকুড়ি বীরেশলিঙ্গম পান্তুলু। দক্ষিণ ভারতের তো নামটা একটু অন্যরকম, তাই বীরেশলিঙ্গম পান্তুলু বা কান্দুকুড়ি বীরেশলিঙ্গম পান্তুলু ইনি কিন্তু দক্ষিণ ভারতে বিধবা বিবাহের প্রচারের জন্য আন্দোলন করেছিলেন, উইডো ম্যারেজের জন্য মুভমেন্ট করেছিলেন। ইনি দক্ষিণ ভারতে যে নবজাগরণ এসেছিল, সেই নবজাগরণ আনার ক্ষেত্রে এনার কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মানে সাউথ ইন্ডিয়াতে রেনেসা যেটা এসেছিল, সেক্ষেত্রে এনার ইম্পর্টেন্ট রোল ছিল। মানে এনার এই যে সমাজ সংস্কারের জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন, বিধবা বিবাহের প্রচারের জন্য যে তিনি আন্দোলন করেছিলেন, সেজন্য তাকে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয়। বাংলায় বিদ্যাসাগর মহাশয় যেমন বিধবা বিবাহের প্রচার করেছিলেন, বীরেশলিঙ্গম পান্তুলু কিন্তু দক্ষিণ ভারতে এই বিধবা বিবাহের জন্য আন্দোলন করেছিলেন বলে এনাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। আরো একটা নামে তাকে আখ্যায়িত করা হয়, যেটা বলছি। তিনি বিধবা বিবাহ ছাড়া বাংলায় যে ব্রাহ্ম সমাজ বলে একটি প্রতিষ্ঠান হয়েছিল, সেটা আমি পরে আলোচনা করবো, ব্রাহ্ম সমাজের কথা, তাদের কি ভূমিকা ছিল সমাজে সেটা বলবো। তো সেই বাংলায় এই ব্রাহ্ম সমাজ, সেই প্রতিষ্ঠানে যে আদর্শ ছিল, আইডিওলজি ছিল, তার দ্বারা কিন্তু এই বীরেশলিঙ্গম পান্তুলু অনুপ্রাণিত হয়েছিলেন, ইন্সপায়ার হয়েছিলেন, এবং বিভিন্ন সমাজের কুপ্রথা, যেগুলো সোশ্যাল এভিলস, যেমন কি সামাজিক কুপ্রথা কোনগুলো, যেমন হচ্ছে জাতপাত, মানে হচ্ছে কাস্ট সিস্টেম, যে সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই যে চারটি শ্রেণী, তারা আবার ব্রাহ্মণরা নিচু শ্রেণীকে অচ্যুত করে রাখতো, সেই হচ্ছে জাতপাত, কাস্ট সিস্টেম। দুই হচ্ছে অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি, মানে তুমি আমাকে ছোবে না, ব্রাহ্মণরা শূদ্রদেরকে ছুঁতে দিত না, এই যে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা। এবং বাল্য বিবাহ, ছোটবেলায় বিয়ে দেওয়া, এগুলো আমি সবই তোমাদের আলোচনা করেছি। চাইল্ড ম্যারেজ, এগুলো সবই দক্ষিণ ভারতেও কিন্তু ছিল। সেই সমস্ত সামাজিক কুপ্রথার বিরুদ্ধে কিন্তু এই বীরেশলিঙ্গম পান্তুলু প্রতিবাদ করেছিলেন। সেই কারণে এনাকে কিন্তু অন্ধ্রপ্রদেশে রাজা রামমোহন রায়ও বলা হতো, কারণ রাজা রামমোহন রায় বাংলায় কি করেছিলেন? এই সমস্ত সামাজিক কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আরেকটা বলিনি, সেটা হচ্ছে মূর্তি পুজো, যেটা রামমোহন রায়ও করেছিলেন, আইডোলেটরি মূর্তি পুজোর বিরুদ্ধেও কিন্তু বীরেশলিঙ্গম পান্তুলু প্রতিবাদ করেছিলেন। তাই এই সবের জন্য কিন্তু তাকে অন্ধ্রপ্রদেশের রাজা রামমোহন রায় বলা হয়, আর বিধবা বিবাহের প্রচারের জন্য দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয়। বোঝাতে পারলাম? তো এই বীরেশলিঙ্গম পান্তুলু কিন্তু দক্ষিণ ভারতের জন্য খুবই একজন মহান ব্যক্তি, একজন বিশাল বড় বিখ্যাত সমাজ সংস্কারক এবং লেখক ছিলেন। তিনি সোশ্যাল রিফর্মার, সঙ্গে তিনি রাইটার ছিলেন, তার লেখনীর মাধ্যমে কিন্তু তিনি অনেক প্রতিবাদ করেছেন। তাই এই হলো দক্ষিণ ভারতে সমাজ সংস্কার আন্দোলন। আর এবারে আমি তোমাদের বলবো ভারতে যে নারী মুক্তি আন্দোলন, ওমেন লিবারেশন মুভমেন্ট, যেটা হয়েছিল 19 শতকে, 19 সেঞ্চুরিতে ভারতে নারী মুক্তি আন্দোলন হয়েছিল। নারী মুক্তি কিভাবে হবে? মেয়েদের মুক্তি কিভাবে হবে? শিক্ষার প্রসার ঘটলে তবেই মেয়েদের মুক্তি হবে, সেটা বড় বড় মনীষী মহাপুরুষেরা বলে গেছেন, এই সমস্ত সমাজ সংস্কারকেরাও উপলব্ধি করতে পেরেছিলেন। তো সেই 19 শতকে 19 সেঞ্চুরিতে ভারতে যে নারী মুক্তি আন্দোলন হয়েছিল, সেক্ষেত্রে নারীরাও কিন্তু ভূমিকা পালন করেছিল। অনেক নারীরা, মহিয়সী নারীরা, তারা কিন্তু ভূমিকা পালন করেছিল সেই সময়, সেই যুগে, সেই সমাজে। ভাবতে পারছো? মেয়েদের মুক্তির জন্য মেয়েরাই লড়াই করেছিল। তো এদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন? এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন
পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাই, দক্ষিণ ভারতে ভগিনী শুভলক্ষ্মী, আর বাংলায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এদের নাম আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের বলি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এনার জীবনী একটা সংক্ষেপে আমার জীবনী আলোচনা করা আছে। তোমরা ক্লাস 5 এর প্লে লিস্টে চলে যাবে, দিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। যদি তোমরা আগ্রহী থাকো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কিভাবে সমাজে নারী মুক্তি আন্দোলনে ভূমিকা পালন করেছিলেন, সেটা তোমরা পেয়ে যাবে সেখানে। আর আজকে আমি তোমাদের এই 3 জন উল্লেখযোগ্য নারীর মধ্যে আমি একজনের কথা আলোচনা করব। তিনি হলেন পণ্ডিতা রমাবাই, মহারাষ্ট্র তথা পশ্চিম ভারতে নারী মুক্তি আন্দোলনে ভূমিকা পালনকারী। তার আগে আরেকটা বিষয় বলে দিই, এই যে 19 শতকে যে মেয়েরা নারী শিক্ষা প্রসারের জন্য পদক্ষেপ নিয়েছিল, তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রশাসন, ব্রিটিশ গভর্নমেন্ট, তারাও কিন্তু নারী শিক্ষা প্রসারের জন্য পদক্ষেপ নিয়েছিল। সব যে খারাপ কাজ করেছে ইংরেজরা তা না, ব্রিটিশরা কিছু কিছু ভালো কাজও করে গেছেন। ব্রিটিশ গভর্নমেন্ট কোনো কোনো ভালো কাজও আমাদের জন্য করে গেছেন। তারা বিভিন্ন অনুদান, বৃত্তি, মানে স্কলারশিপ দেওয়া, ডোনেশন দেওয়া, মেয়েদের পড়াশোনার জন্য স্কুল খোলার জন্য ডোনেশন দেওয়া, এগুলো কিন্তু তারা পদক্ষেপ নিয়েছিলেন। তার ফলেও কিন্তু কিছুটা সমাজে শিক্ষা সংস্কার হয়েছিল, নারী শিক্ষার প্রসার হয়েছিল, মেয়েদের ওমেন এডুকেশন, ফিমেল এডুকেশনের প্রমোশন হয়েছিল। এই ব্রিটিশ গভর্নমেন্টও কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিল এবং স্টেপও নিয়েছিল, পদক্ষেপও নিয়েছিল, আবার মানে তার জন্য উদ্যোগও নিয়েছিল। আর তাছাড়া তোমাদের তো আমি আগে বলেইছি যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এনারা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের সহায়তায় আইন করেছিল। আইন করার ক্ষেত্রে কিন্তু ব্রিটিশদের সাহায্য নিতে হয়েছিল, কেন তখন তো ব্রিটিশরাই আমাদের দেশকে চালাতো। যাই হোক, এবারে আমি তোমাদের পণ্ডিতা রমাবাইয়ের কথা বলবো, যিনি মহারাষ্ট্র তথা পশ্চিম ভারতে নারীদের শিক্ষা প্রসারের জন্য ভূমিকা পালন করেছিলেন, ফিমেল এডুকেশনকে প্রমোট করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। তা এই যে পণ্ডিতা রমাবাই, ইনি একজন ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। পশ্চিম ভারতে একটি ব্রাহ্মণ ফ্যামিলিতে তার জন্ম হয়েছিল এবং তার প্রাচীন ভারতীয় শাস্ত্র, এনসিয়েন্ট ইন্ডিয়ান যে টেক্সট, সেই প্রাচীন ভারতীয় শাস্ত্র নিয়েই কিন্তু তিনি পড়াশোনা করেছিলেন। এবং এই পণ্ডিতা রমাবাই তিনি এমন একজন মহিলা বা নারী ছিলেন, প্রথম ভারতীয় মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান লেডি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পণ্ডিতা এবং সরস্বতী এই দুটি উপাধি অর্জন করেছিলেন। মানে ফার্স্ট ইন্ডিয়ান লেডি হিসাবে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সরস্বতী এবং পণ্ডিতায় দুটো টাইটেল অ্যাচিভ করেছিলেন। এটা কম কথা নয় তখনকার সময়, এটা পণ্ডিতা রমাবাই করেছিলেন। আর আরেকটা বিষয় তোমাদের আলোচনা করি, পণ্ডিতা রমাবাইয়ের ব্যক্তিগত জীবন। তিনি কিন্তু বিভিন্ন সামাজিক বাধাকে উপেক্ষা করে, তখনকার সময় বুঝতে পারছো তো কতটা কাস্ট সিস্টেম ছিল, আলোচনা করলাম, সেই সামাজিক বাধা, সোশ্যাল ব্যারিয়ার, সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি কিন্তু একজন শূদ্রকে বিয়ে করেছিলেন, একজন লোয়ার কাস্টকে তিনি বিয়ে করেছিলেন। এবং তারপর তার স্বামী মারা গেলে তিনি যখন বিধবা হয়ে যান, তখন তিনি কিন্তু তার মেয়েকে নিয়ে লন্ডনে গেছিলেন ডাক্তারি পড়তে। ভাবতে পারছো কতটা মনের জোর, তখনকার সময়ের একজন নারী হয়ে কি পরিমাণ তার দৃঢ়তা, কি পরিমাণ তার মনের জোর। তো সেই মেয়েকে নিয়ে, বিধবা হয়ে একজন তার ছোট্ট মেয়েকে নিয়ে তিনি লন্ডনে গিয়ে তিনি কিন্তু ডাক্তারি পড়ে আসেন, কত বাধা বিপত্তি কাটিয়ে। তারপর ডাক্তারি পড়ে এসে তিনি কি করেন, সমাজে নারীর শিক্ষা প্রসারের জন্য পদক্ষেপ নিয়েছিলেন, ফিমেল এডুকেশনকে প্রমোট করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তার প্রথম পদক্ষেপ ছিল, তিনি 1882 খ্রিস্টাব্দে আর্য মহিলা সমাজ পুনেতে এটি প্রতিষ্ঠা করেন। আর্য মহিলা সমাজ, এই প্রতিষ্ঠানটি কি কাজ ছিল, এরা নারী শিক্ষা প্রসারের জন্য কাজ করত এবং বিধবা বিবাহের প্রচারের জন্য কাজ করতো। সমাজে চারিদিকে বলতো সবাইকে বিধবা বিবাহ ভালো জিনিস, মেয়েদের পড়াশোনা করাও, মেয়েদের তাতেই মুক্তি সম্ভব, এই সমস্ত প্রচারের কাজগুলো এই আর্য মহিলা সমাজ বলে যে প্রতিষ্ঠানের যারা ছিল তারা করতো। এবং এর নেতৃত্ব দিয়েছিলেন বা একে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু পণ্ডিতা রমাবাই। তিনি আরেকটা পদক্ষেপ নিয়েছিলেন, সেটা হচ্ছে 1889 খ্রিস্টাব্দে বোম্বেতে সারদা সদন নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, সারদা সদন। এবং সেই আশ্রমে কারা থাকতো, তিনি বিভিন্ন অনাথ মেয়ে, মানে অরফান যারা গার্ল ছিল, অনাথ মেয়ে এবং বিধবা, দুজনকে মানে এদের সবাইকে কিন্তু তিনি আশ্রয় দিতেন, এই আশ্রমে শেল্টার দিতেন এবং তাদের কিন্তু শিক্ষাও দেওয়া হতো, তাদেরকে পড়াশোনাও তিনি এখানে করার সুযোগ করে দিয়েছিলেন।
তো এই যে এনার যে পদক্ষেপগুলো, এনার যে সংস্কারগুলোর জন্য ভারতের নারী মুক্তি আন্দোলনে তাকে পথিকৃৎ বলে আমরা জানি বা আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। মানে ওমেন লিবারেশন মুভমেন্ট যে হয়েছিল তার পাথফাইন্ডার, পথিকৃৎ মানে পাথফাইন্ডার হিসেবে কিন্তু আমাদের কাছে স্মরণীয় বা মেমোরেবল হয়ে আছেন। এই হলো পণ্ডিতা রমাবাই। পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়, তোমাদের কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে সমাজে পণ্ডিতা রমাবাইয়ের ভূমিকা কি ছিল তখনকার সমাজে পশ্চিম ভারতে। এই হলো ভারতের অন্যত্র সমাজ এবং শিক্ষা ক্ষেত্রে সংস্কার আন্দোলন। সেটা আমি কিন্তু তোমাদের বিস্তারে আলোচনা করলাম, কারা কারা ভূমিকা পালন করেছিল, তাদের কি কি পদক্ষেপ ছিল, এটা কিন্তু আমি আলোচনা করলাম এবং আলোচনা করে এখানে কিন্তু আমার এই বিষয়বস্তুর আলোচনা শেষ করলাম। এবং যা আমি আলোচনা শেষে বলতে চাই যে তোমরা শিক্ষার পথে এগোতে থাকছো তো, আমার চ্যানেলকে ফলো করছো তো, অনেকেই ফলো করছো, আমার দেখে ভালো লাগে যে তোমরা ভিডিও দেখছো, তোমরা আমার চ্যানেলকে ফলো করছো। এমনকি আরো আমার ভালো লাগে কি যে অনেক উঁচু ক্লাসের ছেলে মেয়েরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তারাও আমার এই সমস্ত ভিডিওগুলোর দ্বারা উপকৃত হচ্ছ। এটা আমার কাছে খুব বড় পাওয়া। এই জন্যই তো আমি এত প্রচেষ্টা করছি তোমাদেরকে ইতিহাস বিষয়টাকে সহজ করার জন্য। তাহলে যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করেনি তাদেরকে তোমরা বলে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা উপকৃত হবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।